সময় তখন সকাল 9:30। 9টায় অফিসে ঢোকার সময় পিয়ন ঈশাকে বড় করে সালাম দিয়েছে। আগেও দিত, তবে সুর মিলিয়ে স্যালুটের ভঙ্গিতে সালাম দেওয়া হয়েছে মালিকের বউ হিসেবে। তাই ঈশা বেশ ভালো করে বুঝতে পেরেছে। ঈশা বেশ ইতস্তত বোধ করছে। কেউ সরাসরি কিছু না বললে ওর দিকে কিভাবে যেন তাকাচ্ছে। আসলে অন্যভাবে তাকাচ্ছে নাকি ঈশার মনের ভুলও বুঝতে পারছে না। ল্যাপটপে তখন ব্যস্ত ভঙ্গিতে আঙুল চালাচ্ছিল। সোহিনী হিমাকে একটা ফাইল দিয়ে ঈশার ডেস্কের সামনে এসে বলে, স্যার ডাকছে, স্যারের কেবিনে যাও। ঈশা তখন নিশ্চিতভাবে লক্ষ্য করে সবাই সত্যিই বাঁকা দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছে। হিমা তো বলেই ফেলেছে, অফিসে এসেছে ঘণ্টাখানেকও হয়নি, এর মধ্যে ডাক পড়লো। এতদিন কি করেছো? আদ্রিত একবার কথায় কথায় বলছিল, অনেক সময় সামান্য একটা কথা বাচকভঙ্গির জন্য শুনতে বাজে লাগে। হিমার কথা শুনে ঈশার গা জ্বলে উঠল। ঈশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সোহিনী ঠোঁট বাঁকিয়ে বলে, এই যে এক্ষুনি যাও, স্যারের ওয়াইফ হয়েছে ভেবো না লেট করলেও স্যার এখন কিচ্ছু বলবে না। বস বসই থাকবে, রিমেম্বার। সোহিনী তো তেরা কথা বলতেই হবে। নিজের ফাইলপত্র নিয়ে সোহিনী নিজের বরাদ্দকৃত ডেস্কে গিয়ে বসে। ঈশা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়ায়। বিড়াল পায়ে হেঁটে কেবিনের দরজা নক করে। মে আই কাম ইন স্যার? কাম। ঈশা কেবিনে ঢুকে দেখে আদ্রিত ফাইলের দিকে তাকিয়ে আছে, ল্যাপটপ অন করে রাখা। ঈশা কেবিনের দরজা বন্ধ করে বলে, অফিসে আসার আধ ঘন্টার মধ্যে কেবিনে ডাক দিতে হয়। আদ্রিত ডান ভ্রু উঠে ঈশার দিকে তাকায়। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি। সে দৃষ্টি দেখে ঈশা মুহূর্তে বুঝে ফেলল ও ভুল জায়গায় ভুল সময়ে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে। সেভাবে তাকিয়ে আদ্রিত গম্ভীর কণ্ঠে বলে, এক্সকিউজ মি। এহেন গম্ভীর কণ্ঠস্বর শুনে ঈশা থতমত খেয়ে গেল। বুড়ো আঙুল দিয়ে মধ্যমা আঙুলের নখ খুঁড়তে খুঁড়তে জেব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, সরি। আদ্রিত ঈশার দিক থেকে চোখ সরিয়ে পুনরায় ফাইলের দিকে তাকিয়ে বলে, সিট। ঈশা আদ্রিতের মুখোমুখি চেয়ারে বসতে বসতে কর গুনতে লাগলো। আদ্রিত অফিসের গম্ভীর কণ্ঠে কথা বলে, তখন চোখের ভাষাও থাকে তীক্ষ্ণ ধারালো। ফ্যামিলির সবার সামনে নর্মাল কণ্ঠে কথা বলে। ওটা আহামরি গম্ভীরও না থাকে, আবার লুতুপুতু মার্কাও থাকে না। মানে তখন কথা, চোখের ভাষা সব নর্মাল থাকে। আবার দুজনে একা থাকলে আদ্রিতের একটা সুইট কেয়ারিং, আবার একটা দুষ্ট রূপ দেখা যায়, মানে মিশ্র রূপ দেখা যায়। আর আর ব্যক্তিগত মুহূর্তে আদ্রিতের চরম শয়তানি দেখা যায়। আবার ভালোবাসাটাও ঈশা অনুভব করে, ওটা অস্বীকার করা উচিত হবে না। তখন চোখের ভাষা থাকে ভীষণ জটিল। এত জটিল চাহনি ঈশা বুঝতে পারে না। বোঝার জন্য তো তাকাতে হয়। ঈশা তখন তাকাই না, আসলে তাকাতেই পারে না। অর্থাৎ পরিশেষে দাঁড়ালো, এই লোক মোট 4-5টা টোনে কথা বলতে পারে, বিভিন্ন চোখে ঈশার দিকে তাকাতে পারে। সহজ সরল মেয়ে হয়ে ঈশা তো একটা বহুরূপী মানুষ বিয়ে করেছে। আয় হায়। আদ্রিত যে ফাইলটা দেখছিল তা বন্ধ করে আরেকটা ফাইল ঈশার দিকে বাড়িয়ে দিল। এই ফাইলটা স্টাডি করুন। ওকে। ফাইলটা নিয়ে উঠতে গেলে আদ্রিত রাশভারী কিন্তু ঠান্ডা গলায় বলে, আমি উঠতে বলেছি? জি। ঈশা ভ্রু কুচকে বলে, ফাইলটা স্টাডি করতে বলেছি? হ্যাঁ, আমি ডেস্কে গিয়ে করছি। বলেছি এখানে করতে। একই কথা। অফিস আমার না আপনার। গম্ভীর কাট কণ্ঠ। নতুন কিছু না, ভদ্রলোক অফিসের সবার সাথে এভাবেই কথা বলে। ঈশা ফোঁস করে একটা শ্বাস ফেলে ফাইলটা খুলে পড়তে থাকে। নতুন আরেকটা ডিল সংক্রান্ত কিছু। কিন্তু ঈশার বলতে মন চাইল, অফিস আমারও না আপনারও না, এটা আপনার দাদার আমলের ব্যবসা আর বাপের আমলের অফিস। অফিস আপনার হলে আমিও আপনার বউ। প্রায় 5 মিনিট পর ঈশা সব ডিটেলস পড়ে বলে, জি পড়েছি। বুঝতে সমস্যা হয়েছে? না। ব্যাংক ডিটেলস, আদার্স যা ছিল সব ক্লিয়ার? জি। আদিত আরও দুটো ফাইল দিয়ে বলে, সব ক্লিয়ার হলে যেন এই ফাইলগুলোতে যেন ভুল না পাই। অ্যান্ড এগুলো লাঞ্চের আগে সোহিনীর কাছে সাবমিট করার ট্রাই করবেন। দুটো না পারলেও শিকদারেরটা ফাইলটা আগে সাবমিট করবেন। পরের ফাইলটার দিকে ইশারা দিয়ে বলে, ওটা পরে দিলেও হবে। ওকে, নাও লিভ। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। ঈশা মুখ খিচে কেবিন থেকে বেরিয়ে যায়। বিড়বিড় করে বলে, খাটাস। নিজের ডেস্কে গিয়ে ফাইল দুটো রাখে। চেয়ারে বসে পানি পান করতে মৌমিতা পাশ থেকে বলে, ঈশা তুমি কি ম্যাট লিপস্টিক ইউজ করো? ঈশা সহসা ভ্রু কুচকে ফেলে, মানে? না মানে ম্যাট ইউজ করো কেন? বলতে বলতে ঈশা থেমে যায়। মৌমিতার কথার অর্থ বুঝতে পেরে ঈশা কপাল কুচকে ফেলে। পানির বোতল জায়গা মতো রেখে বলে, আপনি যেমনটা
ভাবছেন তেমন কিছু না। রিয়েলি? হুম। রিয়া বলে, আমরা তো ভেবেছি কাজের অজুহাত দিয়ে ডেকেছে। তেমন কিছু না। ঈশা হালকা হাসার চেষ্টা করে বলে, ঈশা বুঝতে পারে ওরা মজা করেই বলছে, তবু কেমন যেন লাগছে ওর। মুখটা থমথমে করে ফাইলটা দেখতে থাকে। কি অস্বস্তিকর পরিস্থিতি। আগে কি বসের কেবিনে যায়নি নাকি? এখন জানাজানি হওয়ার পর এমন করছে কেন সেটাই বোধগম্য হচ্ছে না। বিসিএস এ প্রিপারেশন ভালো করে নেবে, সরকারি চাকরি হয়ে গেলেই হবে। ফাতিমা বেগম খাইয়ে দাইয়ে একেবারে দুপুরের পরে আহসান ফারিনকে বিদায় দিলেন। যদিও বেশ কয়েকবার থাকতে বলেছিলেন, তবে আহসান কাজের অজুহাত দিয়ে থাকতে চায়নি। ফ্ল্যাটে ঢুকতে ঢুকতে আহসানদের প্রায় বিকেল হয়ে গেল। ফারিন আহিয়ানকে নিয়ে সরাসরি রুমে ঢুকে গেল। আহসান দরজা বন্ধ করে সোফায় হাত পা ছড়িয়ে বসে। গত 2-3 দিন বাসাটা বড্ড খালি খালি লাগছিল। ফারিন টুটা শব্দ না করলেও আহসানের মনে হলো ওর বাসা আগের মতো হয়ে গিয়েছে। গায়ে শার্ট খুলতে খুলতে রুমে ঢোকে, দেখলো ফারিন আহিয়ানের পোশাক বদলে দিচ্ছে। ডাইপারটা খুলতেই ফারিনের হাত ঘেমে যায়, র্যাশ পরে লালচে হয়ে গিয়েছে। আহসান তখন শার্টের বোতামগুলো খুলে কোমরে এক হাত রেখে মা ছেলের দিকে তাকিয়েছিল। আহসানের দিকে কড়া চোখে একবার তাকিয়ে ফারিন গায়ের ওড়না বিছানায় ছুঁড়ে মারে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আহিয়ানের লোশন ক্রিমের বক্স বের করে বক্সটা পরে একটা জায়গায় ক্রিম বের করে। র্যাশ পড়া জায়গাগুলোতে আলতো হাতে ক্রিম মেখে রাগে গজগজ করতে করতে ব্যঙ্গাত্মক স্বরে বলে, মাত্র 2 দিনে এই অবস্থা করেছে। ছেলেটার গাও গরম। আবার দাবি করে সে নাকি ভালো বাপ, দুনিয়ার সবচেয়ে ভালো বাপ উনি। উনি ভালো বাপের মতো কাজ করে তেরাই ফেলেছে সব। অন্য সময় হলে আহসান তেলে বেগুনে জ্বলে উঠত, তবে এখন ভীষণ মজা পেল। গায়ে শার্ট খুলে কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে বলে, তুমি তো যাওয়ার আগে বলে যা আপনি ড্রাইভার পড়ানোর আগে এইসব ক্রিম লাগাও। বললে তো আমি লাগাতাম, তখন শিওর ভালো ভাব হয়ে তরাই ফেলতাম। ফারি সে কথার উত্তর দিল না। বালিশের দিয়ে হালকা ভালোভাবে বর্ডার দিয়ে কিচেনে চলে গেল। হালকা গরম পানি করে ছেলেকে পরিষ্কার করতে হবে। 2 দিনে বোধহয় গোসল করায়নি ছেলেকে। আহসান 2 দিন পর বেশ সময় নিয়ে গোসল করলো। প্রায় 45 মিনিট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। আহিয়ানের এতদিনের জমিয়ে রাখা কাঁথাগুলো অবশ্য ধুয়েছে। চুল মুছতে মুছতে যখন ওয়াশরুম থেকে বের হয়, তখন দেখে ফারিন আহিয়ানকে ঘুম পাড়াচ্ছে। আহসান আস্তে আস্তে আহিয়ানের পাশে বসে। ছেলে ঘুমিয়ে পড়েছে, অথচ আহসানের রাত দিন পার হয়ে যেত ছেলেকে ঘুম পাড়াতে। আসলেই মায়েদের হাতে জাদু আছে। ফারিন ছেলের বুকের ওপর থেকে হাত সরিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। নিজের কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। মাথাটা চিনচিন করছে। চোখের উপর হাত দিয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিল। হঠাৎই মনে হলো ওর গায়ের কাঁথায় টান পড়েছে। চোখের ওপর থেকে হাত সরিয়ে তাকাতে আহসানের কাঁথার মধ্যে ঢুকে পড়ে। ফারিনকে জড়িয়ে ধরে। ফারিন খেকিয়ে ওঠে, অদ্ভুত তো, এতটুকু জায়গায় দুজন শোয় কিভাবে? ওকে। আহসান ফারিনের ওপর ভর ছেড়ে দিয়ে শোয়। জায়গা বাঁচালাম। ফারিন আহসানের পিঠে ঘুষি মেরে বলে, এটা কি ধরনের স্বভাব? আহসান উত্তর দেয় না। ফারিন 2 মিনিট ছটফট করে বলে, এখন যে আমাকে ছুঁয়েছ ঘৃণা লাগছে না? আহসান ফোঁস করে একটা শ্বাস ফেলে। মরার আগ পর্যন্ত এই খোঁচা শুনতে হবে। ফারিনের হাত নিজের চুলে রেখে বলে, তুমি তো জানতে মা ছাড়া সন্তানের জীবন কতটা কষ্টের হয়, তাও কেন ছেলেকে ফেলে গেলে? সৎমা থাকার কষ্টটাও তুমি জানো, তারপরও কেন আমাকে আরেকটা বিয়ে করতে বললে? ফারিন চুপ করে থাকে। আহসানও যে উত্তর পাবে না সেটা জানে। আহসানের চোখ যখন ঘুম লেগে আসছিল প্রায়, তখন ফারিন আহসানের পিঠ জড়িয়ে ধরে, খুব দৃঢ় কণ্ঠে বলে, আমি জানি তুমি আমার জায়গায় অন্য কাউকে কখনোই বসাতে পারবে না। আর ছেলেকে ফেলে গিয়েছিলাম এই বিশ্বাস থেকে ছেলের বাবা ঠিক আমাকে খুঁজে বের করবে। অফিস আওয়ার শেষ হওয়ার পর ঈশা গাড়িতে গিয়ে বসে। আদে তোকে গাড়িতে বসতে মেসেজে বলে লিখেছিল। ওটাও বলেছে ওর আসতে 5-10 মিনিট লেট হবে। ঈশা মোবাইল বের করে। সারাদিনে একবারও নেট অন করা হয়নি। নেট অন করতে ইনায়ার মেসেজ আসে, 1.5 ঘন্টা আগে পাঠিয়েছিল। আপু, আমি রুদ্ধের সাথে আছি। 6:30টার মধ্যে বাসা চলে যাব। আম্মু কল দিলে বলো তোমার সাথে আছি। আমি তোমার নাম দিয়ে বাইরে এসেছি। ঈশা ঘড়ির দিকে তাকালো, 6:10। একটু পর তো চলেই যাবে। ঈশা আফিয়া সুলতানাকে তাও কল দিল। আফিয়া সুলতানার সাথে কথা বলার সময় আদ্রিত গাড়িতে এসে বসে। ঈশা তখনও কথা বলছিল। আদ্রিত গাড়ি স্টার্ট দেয়। কিছুটা পথ যেতেই একটা দোকানের সামনে এসে গাড়ি থেকে নামে। ঈশা ভ্রু কুচকে তখন কলটা কাটে। আদ্রিত একটু পর একটা কাপ আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিমটা ঈশার হাতে দেয়, চকলেট ফ্লেভারের কাপ আইসক্রিম।
আদ্রিত সিটবেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। ঈশা একটু আইসক্রিম মুখে দিয়ে বলে, আপনারটা কোথায়? আদ্রিত সোজা তাকিয়ে বলে, তোমার হাতে। ঈশা একটু আইসক্রিম তুলে আদ্রিতের মুখের সামনে ধরে। আদ্রিত তা মুখে নেয়। ঈশা একবার নিজে খায় আর একবার আদ্রিতকে দেয়। আইসক্রিমটা শেষ হতে ঈশা কাপটা উইন্ডো দিয়ে বাইরে ফেলে দেয়। কী উপলক্ষে ছিল আইসক্রিমটা? আমার বউকে তার বস আজ কাজের প্রেশার রেখেছে তাই। ঈশা ছোট ছোট চোখ করে তাকালো। ভুল বললেন, শুধু কাজের প্রেশারে রাখেনি, বদমিশ লোকটা অনেক রুডভাবে কথা বলেছে। একটা সামান্য ভুল হওয়ার পরও বিশাল একটা ধমক দিয়েছে। আদ্রিত ভারী মজা পেল। তাহলে চাকরি ছেড়ে দাও, দরকার নেই কোনো বদমিশ লোকের আন্ডারে কাজ করার। আমার বউ কি মানুষের চাকর নাকি যে সামান্য ভুলের জন্য বকবে? চাকরি ছাড়ার পর বুয়ার কাজ করবে। আমার এত টাকা পয়সা নাই বাবা, বউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। পাগল, এসব ভেঙচি কেটে বলে। ভালো স্বামী পেয়েছে তো গায়ে লাগে না। একটা কথা বলি, এত ফর্মালিটি ভালোবাসেন? সিটে মাথা এলিয়ে ঈশা অত্যন্ত ধীরকণ্ঠে বলে, কি মনে হয়? স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে তাকিয়ে বলে, আপনি বললে কি হয়? আদ্রিতের ঠোঁটের কোণ সামান্য বেঁকে যায়। গাড়ির সাউন্ড বক্সে তেরে আঁখো মে গানটা প্লে করে। ঈশা বড় বড় চোখ করে রেখে আদ্রিতের দিকে তাকিয়ে থাকে। ঠোঁট গোল করে কয়েকটা শ্বাস ফেলে ঈশা জানালার বাইরে তাকায়। ঠোঁটের কাছটায় হাত রেখে নিজের হাসি আড়াল করতে চায়, কিন্তু আদ্রিতের সূক্ষ্ম দৃষ্টি থেকে নিজেকে আড়াল করা বুঝি এত সোজা? সাফায়েত সিদ্দিক আলতো করে কিয়ারা মির্জার হাত নিজের মুঠোয় নিয়ে ফেলে। ঈশা হাত ছাড়ায় না, উল্টো শক্ত করে আদ্রিতের হাত ধরে রাখে। পাশাপাশি ব্লাশ করতে করতে ঈশার গাল ব্যথা করছে। নিজের হাসি আটকানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়। ভদ্রলোক ভীষণ ছলচাতুরি জানে, ভীষণ বাজেভাবে জানে। রুদ্ধ ইনায়া মেট্রো স্টেশনে বসে আছে। সারাদিন দুজনে ঘোরাঘুরি করেছে। মাত্রই একটা ট্রেন গিয়েছে, 10 মিনিট পর আরেকটা আসবে। ইনায়া কোন আইসক্রিম খাচ্ছিল। রুদ্ধ ওর হাত টেনে আইসক্রিম বড় একটা কামড় দিয়ে অনেকাংশে খেয়ে ফেলে। ইনায়া চোখ পাকিয়ে তাকায়, অন্যদিকে ফিরে আইসক্রিম খেতে থাকে। আরে আমাকেও দাও, রুদ্ধ ইনায়ের হাতে টান মেরে বলে। কিনে খাও, দুজনে একজারি ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। এমনিতে যে ভালোবাসা আর বাড়ার দরকার নেই। হোপ, এভাবে বলে নজর লাগাবে? রুদ্ধ মেয়েকে রাগ দেখিয়ে বলে। ইনায়া বরাবরই নজর জিনিসটাকে বড্ড ভয় পায়। ও রুদ্ধর দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে, তুমি খাও। তাও এইসব নজর টজরের কথা বলো না, আমার ভয় লাগে নজর জিনিসটা। রুদ্ধ হাসে। ইনায়ের হাত ধরে আইসক্রিমে কামড় দেয়। ইনায়া হাত ঠেলে রুদ্ধের নাকে আইসক্রিম লাগিয়ে দেয়। ইনায়া হাসে। রুদ্ধ নাকে হাত ডলে বলে, খালি বড় হয়ে বিয়েটা করে নেই, তারপর দেখাবো। এখনও বড় হওনি? না, আমার মতো 30-এর আগে ছেলেরা বড় হয় না, পাগল ছাগলের নিয়ম। ইনায়া মুখ খোলার আগে রুদ্ধের মোবাইলে কল আসে। জেসমিন কল করেছে। রুদ্ধ রিসিভ করতেই বলে, কোথায় আছো? এই তো ফ্রেন্ডের সাথে। লোকেশন? রুদ্ধ জিভ দিয়ে ঠোঁট বেজায়। ফার্ম গেট। বন্ধুটা কি ঈশার বোন? রুদ্ধ পিলে চমকে ওঠে। জেসমিন যে আশেপাশে তা বুঝে গিয়েছে। তুমি কোথায়? তখনই মেট্রো আসে। রুদ্ধ কানে ফোন চেপে ইনায়া বলে, তুমি চলে যাও, আমি যেতে পারবো না, কাজ আছে। ইনায়া আস্তে করে বলে, কোনো সমস্যা? যাও। পারবে না যেতে? ইনায়া মেট্রোতে উঠে বসে। রুদ্ধ মেট্রো দরজার দিকে তাকিয়ে বলে, তুমি কোথায়? চলন্ত সিঁড়ির দিকে তাকাও। রুদ্ধ নির্দেশনা অনুযায়ী তাকায়। মাকে দেখে মোবাইল পকেটে ঢুকিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। ওর বুক ধুকভুক করছে। জেসমিন মুখ শক্ত করে তাকিয়ে আছে। জেসমিন কড়া গলায় বলে, ঈশার বোন তোমার বন্ধু না? আমি বলছি, সব কথা শোনো। ওভাবে একটা ভদ্র ঘরের মেয়ে কোনো ছেলের গা ঘেঁষে পাবলিক প্লেসে বসে? জেসমিন ভীষণ রেগে আছে। আম্মু আমার কথা শোনো। অনিরুদ্ধ বড় করে একটা শ্বাস নিয়ে বলে, কি বলবে? তোমার কিছু কি আমি শুনবো না? যা হয়েছে বের হয়ে আসো। ওই মেয়ের সাথে তোমার কিচ্ছু হবে না। আম্মু, তোমাকে বিয়ে আমার পছন্দই করতে হবে অনি? বিগত আধা ঘন্টা যাবৎ তোমাদের হাবভাব লক্ষ্য করেছি আমি। একটা মেয়ে হয়ে কিভাবে ওপেনলি গা ঘাসাঘাসি করে। মেয়েটা ভালো না। তোমাদের পরিচয় বা কয়দিনের? ফালতু মেয়ে। ইনায়ের সম্বন্ধে এইসব কথা শুনে অনির রেগে যায়। জেসমিনের উপর কিসের গা ঘাসাঘাসি? ইনায়া যথেষ্ট ভালো মেয়ে, না জেনে শুনে উল্টাপাল্টা কিছু বলবে না একদম। আর আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর আগেই। ওর ব্যাপারে কতটুকু জানো যে এভাবে
অনিরুদ্ধ শেষ করতে পারল না, গালে হাত চেপে মাথা নিচু করে ফেলল। এদিকে জেসমিন রাগে ফুঁসছে। আশেপাশে দু একজন আর চোখে তাকালো। জেসমিন অনিরুদ্ধের গালে আরেকটা থাপ্পড় মারে। এক্ষুনি ওর বাসায় যাব। আমি আদিকে কল করছি, ভাইজান আর তোর বাবাকেও জানাচ্ছি। একটা হেস্তনেস্ত যদি না করেছি আজ, বেয়াদব উশৃঙ্খল ছেলে। প্রায় 30 মিনিট ধরে জ্যামে বসে আদ্রিতে বিরক্ত লাগছে। সুযোগ শব্দ করে সিটটা একটু পিছিয়ে আচ্ছোয়া হয়ে বসে। ঈশার মুখটা ভীষণ থমথমে। আগে ভালো ছিল, মেট্রো দিয়ে 10 মিনিটের চলে যেত। এখন আধা ঘন্টা যাবৎ জ্যামে বসা। বাসায় গিয়ে আবার আনতে হবে। বিয়ের আগে অফিস সামলে রান্নাবান্নার এই ঝামেলাও ছিল না। ঈশা বিড়বিড় করে বলে, ধুর, আগে ভালো ছিলাম। আদ্রিত ঈশার কথা শুনতে পায় না। এক আঙ্গুল দিয়ে চশমাটা একটু ঠেলে বলে, কি বলেছ? না। ঈশার বিরস কণ্ঠ। আদ্রিত সোজা হয়ে বসে। নড়ে চড়ে বসে গলার টাইটা খুলে ব্যাক সিটে এক প্রকার ছুঁড়ে মারে। কিছু হয়েছে? মুডটা হঠাৎই এমন করে খারাপ হয়ে গেল কেন? বিরক্ত লাগছে আমার জ্যামে। আদ্রিত হাত বাড়িয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে দেয়। লিফটের কাজ শেষ হলে আমরা ওই ফ্ল্যাটে উঠে যাব। অফিস থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, তখন এই সমস্যা হবে না। ঈশার অস্বস্তি লাগছে। এভাবে কতক্ষণ জ্যামে বসে থাকা যায়? ফোঁস করে কয়েকটা শ্বাস ফেলে। আদ্রিত ঈশাকে নর্মাল করতে বলে, আচ্ছা, অফিসের কাহিনী তো শোনাই হলো না। তোমাকে কেউ কিছু বলেছে? ঈশা জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তা তো একটু বলেছেই। আর সবাই কীভাবে যেন তাকাচ্ছিল। মানে? আদ্রিত কপাল কুঁচকে বলে, আপনার কেবিনে গেলাম না বেশ কয়েকবার, তখন হিমাপাড়া টিটকারি করছিল। আবার বের হওয়ার পর তো কত ওয়াকআউট প্রশ্ন করছিল। আগে যাওনি নাকি? সেটাই তো। অস্বস্তি লাগছিল ভীষণ। বেটি মানুষের ক্যাচাল কি মিন করতে চেয়েছে সেটাই বুঝতে পারছি না। ডার্টি মিনিং আর কি, সেটা তো জানি। আমি বোঝাতে চাচ্ছি, আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে যে বাসায় রেখে আমাকে অফিসে সিসিটিভিওয়ালা কেবিনে কিছু করতে হবে? হাজাইরা। আদিত স্টিয়ারিংয়ে হাত রেখে বলে, আসলেই মানুষের চিন্তাভাবনা সত্যিই কেমন। কেবিনে বুঝি সিসি ক্যামেরা নেই? পাগলের দল কোথাকারের। যা মাত্রই বেড়েছে। আদ্রিতের মোবাইল বেজে ওঠে। আদ্রিতের মোবাইল ঈশার হাতে ছিল। আদ্রিত ড্রাইভিং করতে করতে বলে, কে কল করেছে? চাচি আম্মু। রিসিভ করে আমাকে দাও। ঈশা কলটা রিসিভ করে আদ্রিতের কানে মোবাইলটা ধরে। মিনিট খানেক কথা বলার পর আদ্রিতের ভ্রু কুঁচকে যায়। গাড়ি এক সাইডে দাঁড় করায়। ঈশার হাত থেকে মোবাইলটা নিয়ে জেসমিনের বলা সব কথা শোনে। রুষ্ট গলায় ওকে ওকে বলে কলটা কেটে দেয়। কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে। মানে? আদ্রিত গাড়ি ঘোরায়। এসে আদ্রিতের শার্টের হাতার টান মেরে বলে, কি হলো? কি হয়েছে? গাড়ি ঘোরাচ্ছেন কেন? শোনো ঈশা, তোমাকে কিছু কথা বলি। ঈশা অস্থির হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলছেন না কেন? কারো কিছু হয়েছে? কেউ অসুস্থ? লেট মি ফিনিশ। বলুন। ঈশা অস্থির কণ্ঠে বলে, চাচিম্মু অনেক রাগী মহিলা, কিন্তু উনি বাহ্যিকভাবে শক্ত হলে ওনার মন ভীষণ নরম। রাগের মাথায় অনেক ভুলভাল কথা বললে প্লিজ সবটা মাথায় নিও না। আরে হয়েছে কি সেটা বলুন না। চাচি আম্মু অনিকে আর রিনায়াকে একসাথে দেখে ফেলেছেন। অনি ওনাকে ওদের বিয়ে ব্যাপারে বলে দিয়েছে। আর সালিশ বসবে তোমাদের বাসায়। আম্মু আব্বু তোমাদের বাসায় আসছে। আর চাচিম্মুর কথা শুনে মনে হলো, আই গেস তোমার আব্বু আম্মু কিংবা ইনায়া কেউ এ ব্যাপারে এখনও জানে না। হুট করে গিয়ে সবাই উঠবে টাইপ। ঈশার চোখ বড় বড় হয়ে গেল। দম আটকে বসে রইল। ওর বুক ভীষণ ধুকবুক করছে। ঈশা তো জানে ওর আব্বু এই কথাটা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। এসির মধ্যে ঈশা দরদরিয়ে ঘেমে গেল। মোবাইল বের করে হুমায়ুন কবিরের নাম্বারে কল করতে গিয়েও থেমে যায়। কল করে বলবেটা কি? মাথা কাজ করছে না ওর। মুখে হাত চেপে আর্তনাদ করে ওঠে, আল্লাহ। হুমায়ুন কবির আজ সন্ধ্যা নাগাদই বাসায় চলে এসেছেন। ইনায়া যখন বাসায় ঢোকে তখন হুমায়ুন কবির দরজা খুলেন। কোথায় গিয়েছিলাম মা? মিথ্যা বলতে ভীষণ খচখচ লাগলেও ইনায়া বলে, তাসনুবার সাথে শপিং করতে গিয়েছিলাম। ওখান থেকে আপুর সাথে দেখা করেছি। আচ্ছা, আমি ঈশাকে কল করেছিলাম। মোবাইল অফ বলছে। চার্জ নেই হয়তো। হতে পারে। তুমি ফ্রেশ হয়ে আসো। ইনায়া মাথা দুলিয়ে নিজের রুমে চলে যায়। ঈশা ইনায়া বরাবরই বাবা মায়ের কাছে কিছু লোকায় না, মিথ্যেও তেমন বলে না। আজ মিথ্যে বলে ইনায়া কেমন জানি লাগছে। আফিয়া সুলতানার চাইতেও হুমায়ুন কবিরকে বেশি মান্য করে ওরা দুই বোন। ভালোবাসে বেশি। মাকে মিথ্যে বললেও ওভাবে গায়ে লাগতো না। বাবাকে মিথ্যে বলাতে মনটা বেশি খচখচ করছে। ইনায়া ফ্রেশ হয়ে এসে
ড্রয়িং রুমে গিয়ে বসে। হুমায়ুন কবির খবর দেখছেন। আফিয়া সুলতানা কিচেনে কি যেন করছে। ইনায়া সোফায় বসে জোরে চেঁচিয়ে বলে, আম্মু কি বানাচ্ছ? সারের মতো চিৎকার করে শুনে আফিয়া সুলতানা বিরক্ত। আমার মাথা বানাচ্ছি, খাবি? ওটা তো সব সময়ই খাই। তোমার মাথা খেলে মন ভরে, কিন্তু পেট ভরে না। অন্য কিছু দাও যেটা খেলে পেট ভরবে। আফিয়া সুলতানা বিরক্ত হয়ে বলে, তোমার খালি মুখটাই আছে, অন্য কিছু করার মরদ নেই। আমার বড় মেয়ে লক্ষ্মী ছিল, এখন ঘরে একটা উৎপাত আছে। ইনা দুলাফে রান্নাঘরে আসে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কাব্যিক স্বরে বলে, শোনো আফিয়া সুলতানা, আমি বেঁচে আছি বলেই তোমরা বেঁচে আছো। তোমাদের জীবনে বিনোদন আমি দেই। যদি আমি না থাকতাম তোমাদের জীবন কালো অমনিশায় ঢেকে যেত। তোমরা বিনোদনের অভাবে এখানে ওখানে ভিখারির মতো ঘুরে বেড়াতে। আমি আছি বলেই। আফিয়া সুলতানা ভীষণ অতিষ্ঠ। ইনায়ের দিকে পেঁয়াজ ছুরি আর একটা প্লেট বাড়িয়ে দিয়ে বলে, আবল তাবল বিলাপ না করে পেঁয়াজ কাটগুলো কাট। ইনায়া মুখটা বিকৃত করে বলে, পারবো না আমি এসব পেঁয়াজ টেয়াজ কাটতে। আফিয়া সুলতানা বিরক্তির ঊর্ধ্ব সীমায় অবস্থান করেছে। তুই কি অযথা বকবক করা ছাড়া কিছু করতে পারিস না? না। কাট কাট উত্তর। ইস্যু তো এমন ছিল না। আপু হচ্ছে জাতীয় কাজের মেয়ে। আমি কি আপুর মতো কাজের মেয়ে নাকি? আমি তো মালিক, মালকিন। মেয়েদেরকে রান্নাবান্না শিখতে হয় না? নিজের প্রয়োজনেও তো শেখা উচিত। হুম, আমার ঘরে এখানে ওখানে সেখানে কাজের মহিলা ছড়ানো ছিটানো থাকবে। আমার এক তুড়িতে আমার সামনে সব হাজির হয়ে যাবে। আমার জন্মই হয়েছে রাজরানী হওয়ার জন্য। কাজটাজ আমাকে দিয়ে হবে না। চুল উড়িয়ে বলে। আফিয়া সুলতানা পেঁয়াজ কাটতে কাটতে বলে, তোমাকে দিয়ে খালি খাওয়া আর ঘুম হবে? ওভাবে মোটা হচ্ছ? ইনায়া হা করে তাকিয়ে আছে। জোরে চেঁচিয়ে বলে, আব্বু আব্বু আমাকে খোটা দিয়েছে, আমি নাকি খেয়ে খেয়ে মোটা হচ্ছি। হুমায়ুন কবির টিভি অফ করে বলে, আম্মা এখানে আসো তো। ইনায়া বাবার পাশে এসে বসে। হুমায়ুন কবির মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পড়াশোনা কেমন চলছে? ভালো আব্বু। ফাইনাল কবে? আর পরে আরও, সম্ভব ডেট জানি না। থাকবে ফার্স্ট ক্লাস? থাকতে পারে। ভাবছি বড় আম্মাকে আর আদ্রিতকে দাওয়াত দিব এই শুক্রবার। দাওয়াত দিতে হবে? বলে দিলে চলে আসবে। এত দাওয়াত ফাওয়াত কিসের? যাবে মানুষকে একটু আদর করে দাওয়াত দিতে হয়। হ্যাঁ, বেশি বেশি মেয়েও দিয়েছো আর এক্সট্রা খাতিরও করো। হুমায়ুন কবির হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। ইনায়া বলে, আমরা ছেলে হলে কি ভালো হতো বলো আব্বু? চারজনই সাথে থাকতাম। আবু যাওয়ার পর খালি খালি লাগে না? লাগে তো। তবে আমি খুব ভাগ্যবান, আল্লাহ আমাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন। আমার মেয়েরা ভীষণ ভালো, ওরা আমার অহংকার। আমি জানি আমার মেয়েটা আমার সম্মানে কখনো আঘাত করবে না। আমি আমার মেয়েদের নিয়ে গর্ব করতে পারি। ইনায়া স্মিত হাসে, তবে সেই কৃত্রিম হাসি সহসায় বিলীন হয়ে যায়। এই কথাগুলো যদি বিয়ে করার আগে ভাবতো, ভয়টা যদি আসতো, যদি আগে আসতো, যদি তখন একবারের জন্য হুমায়ুন কবিরের মুখটা চোখে ভাসতো, ইনায়া জীবনেও লুকিয়ে বিয়ে করতো না, জীবনেও না।